আমরা প্রিভিয়াস ক্লাসে এই ঘনবস্তু সম্পর্কিত কিছু প্রাথমিক জ্ঞান লাভ করছিলাম। আজকে আমরা ঘনবস্তুগুলো ভালো মতো চিনবো এবং সূত্রগুলো ভালো মতো শিখবো এবং ঘনবস্তুর বেসিকগুলো সব ভালো মতো ক্লিয়ার হবো। তো দেখো, প্রথমে যে ঘনবস্তু সেটা তোমার সুষম ঘনবস্তু, মানে আমরা যেটাকে বলি ঘনক নামে চিনতাম। ঠিক আছে, ঘনক আর ঘনবস্তুর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সুষম ঘনবস্তু মানে এটা সব দিক দিয়ে সমান হবে। সব দিক দিয়ে সমান হবে বলতে কি, যে এটার একটা নির্দিষ্ট একটা শেপ আছে। ঠিক আছে, সুষম একটা শেপ আছে। যাই হোক, সুষম ঘনবস্তুর আয়তন ও ক্ষেত্রফল আমরা বের করা শিখবো। তো প্রথমে যে সুষম ঘনবস্তু সেটা আমাদের আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে, তো আয়তাকার ঘনবস্তু কি তোমার আয়তক্ষেত্র তো চিহ্ন অবশ্যই। তো তোমার প্রত্যেকটা তল, মানে ওই ঘনবস্তুর প্রত্যেকটা তল হবে এক একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এরকম একটা ঘনবস্তু হবে এবং তার প্রত্যেকটা তল হবে তোমার একটা একটা আয়তক্ষেত্র। আচ্ছা, আর এই যে তোমার আয়তাকার ঘনবস্তু, এই আয়তাকার ঘনবস্তু যদি তোমার প্রত্যেকটা বাহু সমান হয়, মানে প্রত্যেকটা তল যদি তোমার বর্গ হয়, তখন সেই আয়তাকার ঘনবস্তুকে আমরা বলবো ঘনক। ঠিক আছে, সো আয়তাকার ঘনবস্তুর ঘনক কিন্তু প্রায় একই। ডিফারেন্স হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে না, কিন্তু ঘনক হলে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। বুঝতে পারছো? গেল। এবার দেখো, আমরা এটার প্রথমে যেটা বের করব সেটা সমগ্র তলের ক্ষেত্রফল। সো আমরা প্রত্যেকটা ঘনবস্তুর ক্ষেত্রে তিনটা জিনিস অবশ্যই বের করব, সেটা সমগ্র তলের ক্ষেত্রফল, আরেকটা তোমার আয়তন, আরেকটা যদি তোমার এক্সট্রা কিছু একটা থাকে, ধরো কর্ণ টাইপের কিছু একটা। তো প্রথমে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে কি বোঝায়, যে ওই ঘনবস্তুর যতগুলো তল আছে সবগুলো তলের ক্ষেত্রফলের যোগফল। ঠিক আছে, তো দেখো এই যে আয়তাকার ঘনবস্তু, এটা তল কয়টা আছে দেখো, উপরে একটা, নিচে একটা, এরপরে বামে একটা, ডানে একটা, চারটা, সামনে একটা, পিছে একটা, কটা হইলো, ছয়টা তল আছে। ঠিক আছে, তো দেখো তো এই আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটা তল এক একটা কি আয়তক্ষেত্র না? আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটা তল একটা কি আয়তক্ষেত্র। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর মোটমাট ছয়টা তল, ছয়টা তলে কয়টা আয়তক্ষেত্র আছে, ছয়টা আয়তক্ষেত্র আছে, এবং সবগুলো কি সমান। সবগুলো সমান দেখে আমরা একটা নাম দিছি কি সুষম ঘনবস্তু। অবশ্যই আমরা সুষম ঘনবস্তু পড়তেছি, সবগুলো তল কি দিতে হবে, অবশ্যই সমান হইতে হবে। ঠিক আছে, তার মানে দেখো, আমরা যদি বলি যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ তোমার বি, আর উচ্চতা সি, তাহলে এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র দেখো তো তুমি, এই সামনের যেই অংশটা, এই সামনের যে তলটা, এই তলের ক্ষেত্রফল কত হবে বলতো, এ ইন্টু সি না? কারণ এটা তোমার উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তো এই সামনের, হ্যাঁ, সামনের যে তলটা, এই তলটা কিন্তু তোমার উচ্চতা ইন্টু দৈর্ঘ্য হবে, কারণ এটা তোমার একটা আয়তক্ষেত্র, এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। বুঝতে পারছো? তো দেখো সামনেরটা কি সি ইন্টু এ হবে, এবং দেখো পিছেরটাও কি সেম হবে না বলতো? এই পিছের যে তলটা ওইটাও কি এ ইন্টু সি। বুঝতে পারছো বিষয়টা? মানে পিছনের যে তলটা, পিছনের যে আয়তক্ষেত্রটা, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এ ইন্টু সি। বুঝতে পারছো? তার মানে সামনে আর পিছে দুইটাই কত, এ ইন্টু সি। একইভাবে দেখো, এই যে পাশের যে তোমার তলটা, এই তলের যে ক্ষেত্রফল সেটা কত হবে দেখো তো, এটা বি, আর এটা কি সি। তাহলে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত, বি, আর তোমার প্রস্থ কত, সি। বুঝতে পারছো বিষয়টা? তো দেখো, এই এই পাশের যে ক্ষেত্রফল সেটা হবে তোমার বি ইন্টু সি। একইভাবে এই পাশেরটা কত হবে, বি ইন্টু সি। বুঝতে পারছো? আচ্ছা, আর হ্যাঁ, আর সুষম বলতে আমি তোমাকে ফার্স্টে যেটা বলছিলাম সেটা তোমার স্লিপ অফ টাং ছিল, মানে আমি ভুলে বলে ফেলছি যে সবগুলো তল সমান হবে। সবগুলো তল সমান হবে বলতে আসলে এটা না, এটার মিনিংটা কি দেখো, সামনের যে তলটা আর পিছের যে তলটা, এই দুটো তল কি হবে, একই হবে, মানে সমান ক্ষেত্রফল হবে। বুঝতে পারছো? আর এই যে ডানের যে ডানের যে তলটা আর বামের যে তলটা, এই দুটো তল কি হবে, একই হবে। এরপর আবার দেখো যে উপরের যে তল আর নিচের যে তল, এই দুটো তল কি হবে, একই হবে। বুঝতে পারছো? আর সবগুলো তল তো সমান না, কারণ এটা তোমার আয়তাকার ঘনবস্তু, ঠিক না? ঘন পেলে কি হইতো, সমান হইতো। আচ্ছা, এবার দেখো যে উপরের যে তলটা, এই উপরের তলের ক্ষেত্রফল কত হবে দেখো তো, দৈর্ঘ্য এ ইন্টু এটা কত, প্রস্থ না, বি। দেখো, এই যে এটা প্রস্থ হইলে এটাও কি প্রস্থ? হ্যাঁ, না না, বিপরীত তলগুলো সমান, কিন্তু সবগুলো তল সমান না, কারণ এটা একটা আয়তক্ষেত্র। মানে আয়তক্ষেত্র বলতে আয়তাকার ঘনবস্তু। বুঝতে পারছো? তার মানে দেখো তো, এই উপরেরটাও কি হবে, উপরের ক্ষেত্রফলটা কত হবে, এ ইন্টু বি, নিচেরটাও সেম ভাবে কত হবে, এ ইন্টু বি। ঠিক আছে, দেখো তো, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে দেখো তো, এখানে এ ইন্টু বি কয়টা আছে, দুইটা, তারপর বি ইন্টু সি কয়টা আছে, দুইটা, সি ইন্টু এ কয়টা আছে, দুইটা। ঠিক না? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি তুমি টু কমন নাও, তাহলে সূত্রটা কি হবে, টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা তোমার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র। বুঝতে পারছো? যেখানে এ বি সি যথাক্রমে আয়তাকার ঘনবস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। গেল।
এবার হচ্ছে দেখো আমরা বের করব হচ্ছে আয়তন। তো দেখো আয়তন মানে হচ্ছে কি বলতো, আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। হ্যাঁ, ক্ষেত্রফল ইনটু উচ্চতা অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে এটা আয়তনটা হবে কত, এ ইনটু বি ইনটু সি, এটা হচ্ছে আমাদের আয়তন। বুঝতে পারছো? গেল আয়তন গেল। এবার হচ্ছে দেখো কর্ণ। তো নর্মালি ধরো এটা যদি একটা 2D আয়তক্ষেত্র হইতো, মানে একটা সমতলীয় আয়তক্ষেত্র হইতো, তখন এটা একটা দৈর্ঘ্য থাকতো, যে একটা প্রস্থ থাকতো, ঠিক আছে। এবং অবশ্যই জানো তুমি আয়তক্ষেত্রের এই শীর্ষকোণগুলো কি সমকোণ। তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণ কি হবে, কর্ণ তুমি ধরলে হচ্ছে ডি। তাহলে এই কর্ণের মানটা কত হবে বলো তো, পিথাগোরাস অনুযায়ী প্রতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক না। সেই কর্ণের মানটা কত হবে, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে না। বুঝতে পারছো? এই এই তো কর্ণের মানটা কত হবে, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ক্লিয়ার। কিন্তু এখন কিন্তু তোমার এরকম একটা সমতলীয় আয়তক্ষেত্র না, এবার হচ্ছে তোমার একটা 3D আয়তক্ষেত্র অথবা আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, এবার তুমি এটা কর্ণ কেন বের করবে একটু চিন্তা করো। দেখো এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ আসলে কয়টা আছে দেখো তো, এই যে এই কোণা থেকে তুমি যোগ করবে কোন কোণা, ওই কোণা, এই যে বিপরীত কোণা একটা। বুঝতে পারছো? আবার দেখো এই উপরের এই কোণা থেকে তুমি নিচের এই কোণা যোগ করবা, এই দুইটা। আবার হচ্ছে যে এটা এই কোণা আর হচ্ছে এই অপোজিট এই কোণা, কয়টা হইলো, তিনটা। আবার দেখো এই যে এই কোণা আর হচ্ছে এই কোণা, মোট কয়টা হইলো, চারটা। বুঝতে পারছো কর্ণগুলো? দেখো আমি বুঝাচ্ছি, দেখো। হ্যালো স্বাধীন। আচ্ছা, খেয়াল করো একটা জিনিস, তুমি কর্ণ বের করবা, এই আয়তাকার ঘনবস্তু তুমি কি বের করতেছো, কর্ণ। দেখো তো এখানে কর্ণ আসলে কোনগুলো একটু ভালো করে খেয়াল করো তো। এই দেখো, আমরা জানি কি কর্ণ, হ্যাঁ কর্ণ কিভাবে বের করে বলো, কর্ণ বের করে হচ্ছে একটা শীর্ষ থেকে শীর্ষ আর তার বিপরীত শীর্ষ যোগ করলে আমরা কর্ণ পাই, তাই তো। আচ্ছা, এবার দেখো তো তোমার ধরো তুমি এই যে এ শীর্ষ নিয়ে চিন্তা করতেছো, তো এই শীর্ষের বিপরীত শীর্ষ কোন দুইটা, এইটা অথবা এটা, এই দুইটা। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি দেখো তুমি যদি এ আর বি যোগ করো, তুমি কিন্তু এই আয়তাকার ঘনবস্তু কর্ণ পাবা না, তুমি পাবা হচ্ছে এই সমতলটার, মানে এই আয়তক্ষেত্রের কর্ণ, ঠিক না। তাহলে এটা কি আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে, কখনোই না। তো ঘনবস্তু কর্ণ কিভাবে হবে, এই বিন্দু এবং তার একদম সোজা বিপরীত বিন্দু যোগ করলে, মানে এ সি প্রাইম। বুঝতে পারছো বিষয়টা? তেমনি হচ্ছে তোমার এভাবে তুমি সবগুলো কর্ণ বের করতে পারছো। দেখো এই বিন্দু নিলে এই বিন্দুর সাথে অবশ্যই কর্ণ হবে এ বিন্দুর, ঠিক আছে। এরপর আবার দেখো তুমি যদি ডি বিন্দু কল্পনা করো, তোমাকে কিন্তু ডিবি নিলে হবে না, হবে তোমার নিতে হবে কি ডিবি প্রাইম, তাই তো। তুমি কি নিবা, ডিবি প্রাইম। তো মোট কয়টা হলো, দুইটা হইলো, দুইটা হইলো। এরপর দেখো বি এর সাথে তুমি কি নিবা, ডি নিলে হবে না, কি নিতে হবে, বিডি প্রাইম নিতে হবে, এই যে এটা, এটাও একটা কর্ণ, ঠিক আছে। আবার দেখো সি এর সাথে কত হবে, সি এর সাথে তোমার ডি নিলে হবে, ডি নিলে হবে অথবা ডি প্রাইম নিলে হবে, নিতে হবে কোনটা, সি এ প্রাইম, এই যে এটা। বুঝতে পারছো? আবার এই যে বি প্রাইমের সাথে হচ্ছে তোমার এই যে ডি, ঠিক আছে, এরকম আর কি। এই হচ্ছে কথা। তাহলে তোমার দেখো তো মোট শীর্ষ কয়টা আছে, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। মনে রাখবা আয়তাকার ঘনবস্তুতে শীর্ষ কয়টা, শীর্ষবিন্দু হচ্ছে আটটা, ঠিক আছে। এখন দেখো তো প্রত্যেকটা শীর্ষবিন্দুর সাথে, মানে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে কর্ণ কয়টা উৎপন্ন হয়, একটা। দেখো তো এই যে, এই যে এটার সাথে কয়টা, একটা হইলো। আবার দেখো এই যে এই শীর্ষবিন্দুর সাথে কিন্তু কর্ণ উৎপন্ন হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে না বলতো। তো তোমার এখানে দেখো তো মোট কয়টা কর্ণ হবে, এই যে এক, খেয়াল করো, এক, দুই, তারপর তোমার তিন, চার, মোট কয়টা হবে, চারটা হবে। কারণ দেখো তো মোট শীর্ষ আছে আটটা, তো কর্ণ হবে কোনটা, দুইটা শীর্ষ করে কর্ণ হবে, সো মোট কর্ণ হবে কয়টা, আট ভাগ দুই ইকুয়াল টু চার। ঠিক আছে, তোমার তোমার আইডিয়া ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কয়টা কর্ণ এটাকে এখানে দেওয়া দেওয়া আছে বলতো, লেখা নাই কিন্তু, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, যে শীর্ষ হইতেছে তোমার আটটা, কর্ণ হচ্ছে চারটা, তল হচ্ছে তোমার ছয়টা। এরপরে ধার, ধার কয়টা দেখো, এই যে এক, দুই, তিন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, ধার কয়টা, বারোটা। বুঝতে পারছো বিষয়টা? এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, মাঝে মাঝে লাগে। গেল। এবার দেখো তোমার
কর্ণ কোনগুলো এটা আমরা ইন্ডিকেট করলাম, এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ধরো আমি হচ্ছে যে এ সি প্রাইম এই কর্ণটার দৈর্ঘ্য বের করব, ঠিক আছে, খেয়াল করো, আমরা হচ্ছে যে এ সি প্রাইম এই কর্ণটার দৈর্ঘ্য আমরা বের করতে চাচ্ছি। এবার দেখো তো এ সি প্রাইম বের করবো আমরা কিভাবে, খেয়াল করো, আমরা প্রথমে এসি বের করব, এই যে এসি, ঠিক আছে, তারপরে আমরা এই এই ত্রিভুজ দিয়ে আমরা এসি প্রাইম বের করব, ঠিক আছে। তো খেয়াল করো, আমাদের হচ্ছে আগে উদ্দেশ্য হচ্ছে এই যে এসি বের করা। সো দেখো এটা কিন্তু বাঁকা আঁকা হয়েছে, তার মানে এটা কি বাঁকা? আসলে কিন্তু বাঁকা না, এটা হচ্ছে কি সমকোণ না, এই বি কোণটা অ্যাকচুয়ালি কি, এই বি কোণটা অ্যাকচুয়ালি কি সমকোণ, এটা কিন্তু আসলে সোজা আছে, বাট আমাদের 2D সমতলে বোঝানোর জন্য এটাকে বাঁকা আঁকা হয়েছে, ঠিক না? দেখো তোমার যদি এই যে, তাহলে তুমি বলো এই বি হচ্ছে সমকোণ, তাহলে এসি হচ্ছে কি অতিভুজ, তাহলে এসি দৈর্ঘ্যটা কি হবে বলো তো? দৈর্ঘ্য হবে হচ্ছে এই যে এটা ভূমি, এটা হচ্ছে কি লম্ব, তাহলে ঠিক না, দৈর্ঘ্য আর প্রস্থ। তো তোমার এই কোণটা কত হবে? এই কোণটা হবে তোমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক না? রুট ওভার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে তুমি হচ্ছে এবার তোমার লাগবে হচ্ছে কোনটা, এই যে এ সি প্রাইম লাগবে। তো এর জন্য তুমি কি করলা, এ আর সি যোগ করে দিলা। দেখো তো এ আর সি যখন তুমি যোগ করবা তখন এই দেখো তো এই যে সি সি প্রাইম, এটা কি এই নিচের যে তল সেই তলের উপর লম্ব না বলো তো? এই যে উচ্চতাটা এটা কি এই নিচের যে ভূমি, ভূমির সাথে কি লম্ব না? বুঝতেছো কি বলতেছি? এই সি সি প্রাইম হচ্ছে কি এই তলের সাথে লম্ব, এই তলের উপরেই তো কর্ণটা, ঠিক না? তার মানে এই কর্ণের সাথে এটা কি হবে, লম্ব হবে না? বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আবার বলতেছি দেখো, এই যে এটা হচ্ছে তোমার নিচের তল, এই তলের তুমি কি বের করছিলা, এই কর্ণটা বের করছিলা, ঠিক না? তাহলে এই তলের সাথে যেহেতু এটা লম্ব, তাহলে এই কর্ণের সাথে এটা কি হবে, লম্ব হবে। বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো এই যে এই তোমার ভূমিটা, তাহলে এখনো তোমাদের ভূমির মানটা কত বের করছিলা, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক না? আর উচ্চতা কত, সি। তাহলে এখন এই অতিভুজটার মান কত হবে বলো তো? এখন এই অতিভুজটার মান হবে, এটা এখন ভূমি, এটা কি লম্ব। তাহলে দেখো তো ভূমি স্কোয়ার, এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো দেখো এই রুট ওভার এ স্কোয়ার কাটাকাটি যাবে, তো কাটাকাটি শুধু কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকবে, সি স্কোয়ার থাকবে। তাহলে বলো তো আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্রটা কি পাইলাম, এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝছো? এটা তুমি যে কোনো ত্রিভুজ বা যে কোনো কর্ণ বের করলে এটি আসবে আলটিমেটলি, ঠিক আছে, আর সবগুলো কর্ণ কিন্তু সমান। আচ্ছা তাহলে এই যে তোমার সূত্র দেওয়া আছে দেখো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই গেল তোমার আয়তাকার ঘনবস্তু। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রমাণ এবং পুরো ডিটেলস সবকিছু জানছি, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে এখানে? নাই। এবার দেখো আমরা কি শিখবো, ঘনক শিখবো। তো তোমার কিন্তু বলে নিছি আগে যে ঘনক হচ্ছে কিউব, আর ঘনক আসলে কিছুই না, ঘনক হচ্ছে এক ধরনের আয়তাকার ঘনবস্তুই, খালি এটা হচ্ছে স্পেশাল একটা আয়তাকার ঘনবস্তু যার প্রত্যেকটা বাহু কি সমান, তার মানে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু কি সি। বুঝতে পারছো? So, ঘনকের জন্য তোমার আলাদা সূত্র আসলে ডিরাইভেশনের কোনো দরকার নাই, খালি এই সূত্রগুলোতে যে যে জায়গায় এ বি সি আছে সেখানে প্রত্যেক জায়গায় তুমি কি বসাই দিবা, শুধু এ বসাই দিবা। বুঝতে পারছো? যেমন তোমার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল তোমার কি ছিল, এ বি প্লাস বি সি প্লাস সি, এ সবগুলো যদি এ হয় তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সাথে টু গুণ ছিল, তাহলে ইন্টু টু হবে। তাহলে এখানে মোট কয়টা স্কোয়ার হইলো, তিনটা স্কোয়ার হইলো, আর গুণ আছে কত, দুই, তাহলে তিন দুগুণে কত হয়, ছয়, সিক্স এ স্কোয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, সিক্স এ স্কোয়ার। এটা তুমি আরেকভাবেও মনে রাখতে পারো যে এটা একটা ঘনক, তার মানে এটা প্রত্যেকটা তলায় একটা কি বর্গ না, এটা প্রত্যেকটা তলায় একটা কি বর্গ। তাহলে দেখো তো একটা বর্গের ক্ষেত্রফল কত হবে, তার বাহুর স্কোয়ার। তাহলে মোট কয়টা তল আছে, ছয়টা, ছয়টা, তাহলে সিক্স ইন্টু এ স্কোয়ার, এভাবে তো মনে রাখা যায়, ঠিক আছে। তাহলে এ হচ্ছে তোমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে তোমার সিক্স এ স্কোয়ার। গেল। এবার দেখো আয়তন, আয়তন তো খুবই সহজ, তোমার এ বি সি ছিল, তাহলে এ ইন্টু এ হবে, তার মানে এ কিউব হবে, শেষ। এটা হচ্ছে তোমার ঘনকের আয়তন, ঠিক আছে। গেল। এবার দেখো তোমার ঘনকের কর্ণ, কর্ণের সূত্র কি ছিল বলো তো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা বি এর জায়গায় এ বসাবো, সি এর জায়গায় আমরা এ বসাবো, হ্যাঁ সবগুলো সমান, সো এটা কি হবে, থ্রি এ স্কোয়ার হবে। সো তুমি রুট ওভার করে দাও, তো রুট ওভার করে দিলে কি হবে, রুট থ্রি ইন্টু এ হবে। সো আমাদের ঘনকের কর্ণের সূত্র হচ্ছে রুট থ্রি ইন্টু এ, ঠিক আছে। এই ছিল তোমার আয়তাকার ঘনবস্তু এবং ঘনক। তারপরে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা নিজেরা বাসা করে নিবে, এটা আমি দেখাবো না, খালি সূত্রের মধ্যে মান বসায় নিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি, এটা জাস্ট তোমার বলে দিচ্ছে কি যে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতার অনুপাত। দেখো একটা জিনিস কি খেয়াল করো, সবসময় মনে রাখবো অনুপাত দেওয়া থাকলে, হ্যাঁ সাধারণ একটা অনুপাত ধরে নিতে হবে, মানে এক্স।
তার মানে কোনো একটা সংখ্যা তো অবশ্যই সবগুলোর সাথে গুণ হবে, যেগুলো গুণ করলে আমরা অ্যাকচুয়াল কি পাবো, দৈর্ঘ্য বস্তু উচ্চতা পাবো। যেমন ধরো তোমার দৈর্ঘ্য হচ্ছে 9, বস্তু হচ্ছে তোমার 12, আর হচ্ছে দাঁড়াও, দৈর্ঘ্য হচ্ছে তোমার 9, বস্তু হচ্ছে 18, আর উচ্চতা হচ্ছে তোমার 36। দেখো তো এই সবগুলো যদি আমি অনুপাত করি তাহলে কত হয় বলো তো, 9/18, 18/36, মানে হচ্ছে 9 × 9, 9 × 2 = 18, 9 × 2 = 18, 3 × 9 = 27। তার মানে তুমি যদি কমন নাও তাহলে কত হবে, 1:2:3, ঠিক না? তার মানে এই অনুপাতের সাথে আমি প্রত্যেকবার কত গুণ দিব, 9 গুণ দিব। 9 গুণ দিলে আমরা অ্যাকচুয়াল মানগুলো পাই যাবো, বুঝতে পারছো? তাহলে আমরা কি করি, একটা ওই মান ধরে নিই এক্স। সো অবশ্যই এক্স কি করব, আমরা প্রত্যেকটা অনুপাতের সাথে গুণ করব, গুণ করে যোগ করব, ঠিক না? এখানে সেম কাজটা করা হয়েছে, যে যেহেতু অনুপাতটা আমার কত, 4:3:2, তার মানে আমাদের একটা অনুপাতের মান ধরে নিব কত, এক্স। তাহলে আমার দৈর্ঘ্য কত হবে, 4x, প্রস্থ কত হবে, 3x, উচ্চতা কত হবে, 2x, বুঝতে পারছো? তারপরে একটা তোমার ক্লু দেওয়া আছে, ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল। সো এখানে এই ক্লু এর মধ্যে তোমার এই মানগুলা বসায়, ওই সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রের মধ্যে বসায় তুমি ইকুয়ালস টু কত লিখবা, 468 লিখবা। তারপরে তুমি এখান থেকে এক্স এর মান বের করে ফেলবে, বুঝতে পারছো? বাসায় করবা, গেল। এবার দেখো আমরা চলে আসবো প্রিজমে। সো এখান থেকে আসলে মেইনলি হায়ার ম্যাথের হচ্ছে শুরু, কারণ হচ্ছে কি তোমার গণিতের মধ্যে 16.4-এই হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ঘনক দেওয়া আছে, বাট প্রিজমটা নাই হচ্ছে গণিতে। উচ্চতর গণিতে প্রিজম আছে। সো দেখো আমরা আগে শিখবো যে প্রিজম জিনিসটা কি, প্রিজমের সংজ্ঞাটা বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বলছে দেখো, যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বোঝা, যে দুই প্রান্ত অবশ্যই কি হবে, সর্বসম আর সমান্তরাল বহুভুজ। তার মানে প্রিজম হইলে, এই প্রিজম যে শুধু এরকম ত্রিভুজ হবে এমন কোনো কথা নেই, তোমার বহুভুজ হইতে পারে, মানে এখানে তোমার চতুর্ভুজ হইতে পারে, মানে এখানে একটা চতুর্ভুজ, এখানে আরেকটা চতুর্ভুজ, বুঝতে পারছো বিষয়টা? এই যে এরকম দেখো, এই যে এরকমও কিন্তু প্রিজম হইতে পারে, এরকম কিন্তু প্রিজম হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ দেখো ফার্স্টেরটা হচ্ছে কি, এই দুই পাশে দুইটা তল কি, ত্রিভুজ, ঠিক না? বাট দেখো সেকেন্ডটা কত, 1 2 3 4 5 পঞ্চভুজ। সেকেন্ডটা হচ্ছে বহুভুজ, মানে পঞ্চভুজ। বহুভুজ কিন্তু সবগুলোই, ত্রিভুজও কিন্তু বহুভুজ। বহুভুজ মানে হচ্ছে দুইয়ের অধিক, মানে একের অধিক, ঠিক আছে? তো এখানে তোমার ত্রিভুজ থাকতে পারে, চতুর্ভুজ থাকতে পারে, যত ভুজ, যত সম্ভব তত থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বহুভুজ, কিন্তু শর্ত হচ্ছে কি, যে এইটার দুই প্রান্তে অবশ্যই বহুভুজ দুইটা দুই প্রান্তে থাকবে। তো দুই প্রান্তের বহুভুজ দুইটা অবশ্যই কি হইতে হবে, সর্বসম হইতে হবে। মানে এখানে বহুভুজটা বড়, এখানে সব বহুভুজ ছোট, তাইলে হবে না, তাহলে কিন্তু প্রিজম হবে না, বুঝতে পারছো? অবশ্যই এই দুই প্রান্তের বহুভুজকে কি হইতে হবে, সর্বসম হইতে হবে। আর একটা জিনিস, সমান্তরাল হইতে হবে। কি হইতে হবে, সমান্তরাল। ধরো তোমার এই ত্রিভুজটা হচ্ছে যদি এই যে এইদিকে হইতো, এইদিকে হইতো, তাহলে কিন্তু দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কিন্তু সর্বসম হইতো না, ঠিক না? এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কি হইতো না, সরি, সমান্তরাল হইতো না, সমান্তরাল হইতো, হইতো না, বা সর্বসম হইলেও সর্বসম হইতো না। কিন্তু তাহলে অবশ্যই তোমার কি হইতে হবে, এই দুই পাশে দুইটা বহুভুজ, সরি বহুভুজ অবশ্যই সমান্তরাল এবং সর্বসম হইতে হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাইলে তোমার প্রিজম হবে, ঠিক আছে? যেমন দেখো এই যে এই উপরের শীর্ষ দূরত্ব আর নিচের শীর্ষ দূরত্বগুলো কিন্তু সেম, এজন্য এটা কি সমান্তরাল, বুঝতে পারছো? যেমন দেখো এই যে এখানে প্রত্যেকটা এই দূরত্ব কি কি হবে, অবশ্যই সেম হবে। ক্লিয়ার? তাহলে এরা সমান্তরাল হবে। দেখো এই যে এই শীর্ষ থেকে, মানে এটা সদৃশ, তো বুঝো মানে সদৃশ কি জিনিস। ধরো এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজটা এবার খাড়া করা আছে, তাহলে উপরের শীর্ষটা, এই শীর্ষটার দেখতে একই শীর্ষ কোথায় আছে, এখানে আছে। তো এই দুইটা শীর্ষের যে দূরত্ব, তেমনি সদৃশ এই শীর্ষ আর এই শীর্ষের দূরত্ব, তেমনি সদৃশ এই শীর্ষ আর শীর্ষ দূরত্ব, এই তিনটা সদৃশ শীর্ষের মধ্যে দূরত্ব কি হবে, সেম হবে। তেমনি বহুভুজের ক্ষেত্রে দেখো, এই বহুভুজটার এই বিন্দুর সদৃশ কোন বিন্দু, এই বিন্দু, এই বিন্দু সদৃশ কোন বিন্দু, এই বিন্দু, এই বিন্দু সদৃশ কোন বিন্দু, ওই বিন্দু। এইভাবে প্রত্যেক প্রতি দুইটা সদৃশ বিন্দুর দূরত্ব কি হবে, সেম হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাইলে তো তার সমান্তরাল হবে, নাকি না? তো সমান্তরাল হবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অবশ্যই এটা আমরা বুঝে গেলাম যে এই দূরত্বগুলো হচ্ছে সেম, বা এই বাহুগুলো সেম। আর অবশ্যই এই দুই প্রান্তের হচ্ছে ক্ষেত্রফলটাও সেম হবে, মানে বহুভুজের ক্ষেত্রফলটাও সেম হবে, গেল। এবার দেখো কি বলছে, যে অন্যান্য তলগুলো অবশ্যই কি হইতে হবে, সামান্তরিক হইতে হবে। অন্যান্য তলগুলো কি হইতে হবে, সামান্তরিক হইতে হবে। মানে মনে করো ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম হলে হবে না। মানে দেখো একটা জিনিস তুমি চিন্তা করো, বর্গ হচ্ছে আয়তক্ষেত্র,
আর হচ্ছে সামান্তরিক, এগুলো তো ভালো করে বুঝো, ঠিক না? যে দেখো একটা জিনিস তুমি চিন্তা করো, সকল বর্গই কিন্তু এক ধরনের কি আয়তক্ষেত্র, আর সকল আয়তক্ষেত্র এক ধরনের কি সামান্তরিক। কারণ দেখো, যে সকল সামান্তরিকের শীর্ষ কোণগুলো হচ্ছে কি 90 ডিগ্রি, তাদেরকে কি বলে? আয়তক্ষেত্র বলে। আর যদি ওগুলার বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু সবগুলো বাহু সমান না হয়, তখন সেটা হবে আয়তক্ষেত্র। আর সবগুলো বাহু সমান হলে কি হবে? বর্গ। তাহলে প্রত্যেকটা বর্গই কিন্তু একটা আয়তক্ষেত্র এবং সামান্তরিক, আর প্রত্যেকটা আয়তক্ষেত্রের একটা সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র আর বর্গ না। তার মানে প্রিজমের এই যে পার্শ্বতলগুলো দেখো, পার্শ্বতল বলতে কি বোঝায়? এই যে দুই পাশে দুই প্রান্তে দুইটা যে তল আছে, এই তল বাদে বাকি যে তলগুলো দেখো, এই যে এখানে পার্শ্বতল কয়টা? দুইটা, এই যে একটা, এখানে আরেকটা, ঠিক আছে? আর হচ্ছে তোমার এই নিচে একটা তল আছে, এইগুলো কি হইতে হবে? এগুলো সামান্তরিক হইতে হবে। আচ্ছা, না না, দেখো এই যে এই তলে কিন্তু বিপরীত তল নাই, বুঝতে পারছো? তল নাই, সমস্যা নাই, কিন্তু এখানে বলছে কি যে প্রিজমের অন্য তলগুলা, মানে ভূমি হোক বা যেই তলই হোক, সবগুলো তলের কি হইতে হবে? সামান্তরিক হইতে হবে। এখন তুমি বলবো যে ভাই তাহলে এখানে তো এটা দেখতে তো আয়তক্ষেত্রের মতো, আয়তক্ষেত্র তো একটা সামান্তরিকই, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আর কি এটা ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো বর্গ হইলেও হবে, আয়তক্ষেত্র হইলেও হবে, সামান্তরিক হইলেও হবে, ঠিক আছে? আবার তোমার কি বলে, রম্বস, বলতো রম্বস কি একটা সামান্তরিক? রম্বস, অবশ্যই রম্বস একটা সামান্তরিক। রম্বসও কিন্তু একটা সামান্তরিক, কারণ রম্বসের হচ্ছে কোণগুলা সমকোণ না, কিন্তু বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান, মানে সবগুলো বাহুই তো সমান, ঠিক না? তো রম্বসটাও রম্বস হলেও কিন্তু হবে, বুঝছো? এই রম্বস হোক, বর্গ হোক, আয়ত হোক, সবগুলো কিন্তু আসলে মেনলি সামান্তরিক। গেল। এবার দেখো, তাহলে কি বললাম আমরা কিন্তু প্রিজমের সংজ্ঞা। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এটা তোমার ইচ্ছা আসলে, তুমি যদি এখন প্রিজমটাকে উল্টা এই তলের উপরে শোয়ায় দাও, সমস্যা আছে? তো তখন এটা ভূমি হয়ে যাবে। এটা তোমার ইচ্ছা, বুঝছো? হ্যাঁ, তখন এটা ভূমি হয়ে যাবে। আর তুমি যদি এখন এই তলের উপর শোয়ায় দাও, হ্যাঁ, তুমি যেই তলের উপর এটাকে দাঁড়া করাবা সেই তলই হয়ে যাবে ভূমি। ভূমি বলতে আসলে স্পেসিফিক কিছু নাই, তুমি যেভাবে দাঁড়া করাবা সেটা হচ্ছে তোমার ভূমি, বুঝতে পারছো? তুমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছো, এটা ভালো একটা কোশ্চেন। আই থিঙ্ক তুমি তো অ্যান্সার পেয়ে গেছো। আচ্ছা, এবার দেখো কি বলছে। তো সংজ্ঞাটা বুঝতে পারছো? শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে যে দুই প্রান্তের যে দুইটা বহুভুজ থাকবে এরা অবশ্যই সর্বসম হইতে হবে এবং সমান্তরাল হইতে হবে। আর বাকি যে তল, সবগুলো তল আছে, সে সবগুলো তলে কি হইতে হবে? সামান্তরিক হইতে হবে, বুঝছো? আচ্ছা, গেল। এবার তুমি চিন্তা করো, তুমি যদি হচ্ছে, আচ্ছা এই দেখো, ওরা বলছে কি এটা ভূমি, ঠিক না? ওরা বলছে কি এটা ভূমি। কথা হচ্ছে কি, ওরা যেহেতু এটা ভূমি বলছে, তার মানে ওরা জাস্ট চিত্রটা এভাবে আঁকছে বোঝার জন্য। তোমার আসলে এই ত্রিভুজটা কোথায় হবে? এই ত্রিভুজটার উপরে তুমি শোয়াবা, বুঝছো? আসলে তুমি শোয়াবা কোথার উপরে? এই ত্রিভুজটার উপরে তুমি শোয়াবা, ঠিক না? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কি বলছে, যে সবগুলো পার্শ্বতল আয়তাকার বল হলে প্রিজমটিকে খাড়া বা সমপ্রিজম বলে। যদি তোমার ওই পার্শ্বতলগুলো যদি তোমার কি হয়, আয়তাকার হয়, তাহলে আমরা কি বলবো এটাকে? খাড়া, খাড়া প্রিজম বা সমপ্রিজম বলবো। কারণ দেখো একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি হচ্ছে যদি এই যে দেখো, এই যে এই আয়তক্ষেত্রের উপরে তুমি যদি এটাকে কি বলে, আচ্ছা, ধরো তুমি হচ্ছে এই ত্রিভুজের উপরে এটাকে দাঁড়া করাইলা, দাঁড়া করাইলে দেখো তো এই পাশেও যা ওই পাশেও কি তাই না? দুই পাশে কি সেম আয়তক্ষেত্র না? সেম আয়তক্ষেত্র। বাট তুমি যদি দেখো যে এই এই বহুভুজের উপরে তুমি এটাকে দাঁড়া করাও, দেখো তো সব জায়গায় কি সেম সেম আয়তক্ষেত্র আছে এখানে? বলতো, সেম আয়তক্ষেত্র নাই। আচ্ছা দেখো, এখন কি বলছে, দেখো সবগুলো পার্শ্বতল যদি আয়তাকার হয়, তাহলে প্রিজমটিকে আমরা খাড়া বা সমপ্রিজম বলবো। আর হচ্ছে অন্য ক্ষেত্রে প্রিজমটিকে তির্যক প্রিজম বলবো। তির্যক প্রিজম তোমার দ্বারা আসবে না, কারণ কি, তির্যক প্রিজমের ক্ষেত্রে তোমার ওইটাগুলো সামান্তরিক, মানে এরকম আঁকা বাঁকা, এরকম বাঁকা বাঁকা, বুঝছো? তেসরা, আমরা এটা মানে খাঁটি বাংলায় কি বলি? তেসরা বলি, ঠিক না? আর শুদ্ধ ভাষায় কি বলা হয়? তির্যক বলা হয়, তির্যক প্রিজম, বুঝছো? ওগুলো তোমার আসবে না, প্যারা নাই, তোমার যা আসবে সব ওখানে আয়তক্ষেত্র বা অন্যান্য বর্গ টর্গ থাকবে, ঠিক আছে? গেল।
দেখো বলছে বাস্তব ক্ষেত্রে খাড়া প্রিজমই অধিক ব্যবহৃত হয়, দেখছো? So, বাস্তব ক্ষেত্রে খাড়া প্রিজম ব্যবহৃত হয়, তাই আমরা শিখবো কি খাড়া প্রিজম, মানে পার্শ্বতলগুলো সবগুলো কি আয়তক্ষেত্র হবে। আচ্ছা, তো বলছে দেখো ভূমির তলের নামের উপরে নির্ভর করে প্রিজমের নাম। দেখো দেখো এই ভূমির যে প্রিজম, এই সরি, প্রিজমের যে ভূমিটা, ভূমিটা এখানে কি ত্রিভুজ না? তাহলে এই প্রিজমটা আমরা কি বলবো? এই প্রিজমটাকে আমরা বলছি ত্রিভুজাকার প্রিজম, ঠিক আছে? দেখো ভূমি যদি তোমার পঞ্চভুজ হয় তাহলে আমরা এটা বলবো হচ্ছে পঞ্চভুজাকার প্রিজম। সো দেখো খেয়াল রাখবা প্রিজমের নামকরণ কিসের ভিত্তিতে? হ্যাঁ, নাম। হ্যাঁ, এখানে সরাসরি বলে দিয়েছে ভূমির তলের উপর নির্ভর করে প্রিজমের নাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, মানে অনেকে এগুলো পড়েই না, সূত্র শিখে লাভ নেই ভাই, এগুলো বুঝতে হবে। কারণ হচ্ছে কি এই জন্যই তুমি বুঝতে কষ্ট হয়, বুঝছো? আমি তোর বুঝাই, দেখো তোমার যদি কোশ্চেনে দেওয়া থাকে যে ত্রিভুজাকার প্রিজম, তোমার বুঝে নিতে হবে যে ওই প্রিজমের ভূমি হচ্ছে ত্রিভুজ, শেষ। তো এটা তুমি যদি এখানে না দেখো, না বুঝো, তুমি কি কোশ্চেন থেকে ওটা মানে বের করতে পারবা? ওটা মাথায় আসবে? আসবে না। তো এই ছোটখাটো জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, গেল। এবার দেখো এই ভূমি, ভূমি দুইটা ভূমি মানে হচ্ছে দুইটা পার্শ্বতল, সরি বিপরীত তল, ঠিক আছে? তো দেখো এই দুইটা ভূমির মধ্যে যে দূরত্বটা, ওই দূরত্বটা হচ্ছে কি প্রিজমের উচ্চতা, বুঝতে পারছো? কারণ দেখো তুমি ভূমির উপরে দাঁড়া করাবা, ঠিক না? ভূমির উপরে কি দাঁড়া করাবা, তাহলে ভূমির অপোজিট অপোজিট তলটা থাকবে একদম শীর্ষে, এক, ঠিক না? হ্যাঁ, ওটাই উচ্চতা। তেমনি এইটাকে এখানে হচ্ছে যে এই ভূমির উপর তুমি যখন দাঁড়া করাবা তখন ওই বিপরীত পাশের যে ত্রিভুজটা সেটা হবে তার একদম শীর্ষের তল, ঠিক না? তাহলে একদম নিচের থেকে একদম শীর্ষের দূরত্বটা কি উচ্চতা না? তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা, এই যে এখানে হচ্ছে আমাদের উচ্চতা। গেল। এবার দেখো বলছে ভূমি সুষম বহুভুজ হলে তাকে সুষম প্রিজম বলে। দেখো তোমার হচ্ছে ভূমি যদি সুষম বহুভুজ হয়, সুষম বহুভুজ বলতে কি দেখো তোমার প্রত্যেকটা মানে বহুভুজের প্রত্যেকটা বাহু কি সমান। যেমন দেখো তোমার ত্রিভুজটা যদি সুষম ত্রিভুজ হয়, মানে সমবাহু ত্রিভুজ হয়, তখন এটা কি হবে? সুষম প্রিজম হবে, বুঝতে পারছো? হ্যাঁ, আর যেমন দেখো যে এটা এটা কিন্তু সুষম ত্রিভুজ, সরি সুষম প্রিজম না, কারণ এটা দেখো তোমার বহুভুজটা কিন্তু সুষম না, ঠিক না? এই বাহুগুলোর মান কি ডিফারেন্ট ডিফারেন্ট না, এই জন্য এটা বিষম প্রিজম হবে। তো এটা কি হবে? বিষম প্রিজম হবে। না, প্রথমটাকে সুষম ত্রিভুজ, না না না, ছোট। হ্যাঁ, তোমার ভূমিটা ছোট, এটাও কিন্তু সুষম না। যদি তোমার ত্রিভুজ যদি সর্বসম, সরি, ত্রিভুজ যদি সমবাহু হইতো তাহলে এটা সুষম। হ্যাঁ, তাহলে সুষম প্রিজম হইতো, ঠিক আছে? আচ্ছা, গেল। তো এগুলো হচ্ছিল আমাদের প্রিজমের বেসিক্স, ঠিক আছে? এবার আমরা আসি যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রিজমের আয়তন, এগুলো আমরা কিভাবে বের করবো, ঠিক আছে? চলো আমরা সেখানে চলে যাই। আচ্ছা, এবার তোমাকে একটু ভালো করে আরো কনসেন্ট্রেট করতে হবে, আরো ফোকাস দিতে হবে এখানে চিত্রের মধ্যে। দেখো কি বলছে যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে। একটা জিনিস তুমি চিন্তা করো, প্রিজমকে তুমি দুইটা অংশে ভাগ করতে পারো। একটা হচ্ছে কি এর দুইটা বিপরীত প্রান্তের তল, ঠিক না? আরেকটা অংশ কি হবে যে পার্শ্বতলগুলা, ঠিক আছে? তুমি পার্শ্বতলগুলো হিসাব করবে একসাথে, আর এই ভূমি আর ভূমির বিপরীত তল হিসাব করবে একসাথে, বুঝতে পারছো? তাহলে তোমার কি পুরোটা বের হয়ে যাবে না? এটা আমরা করছি দেখো যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, আমরা এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কি বলছিলাম, খাড়া প্রিজম। অবশ্যই আমাদের প্রিজমটা কি হবে? খাড়া প্রিজম হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো সেকেন্ডটাও খাড়া প্রিজম। কারণ দেখো আমাদের এই যে দেখো এই পার্শ্বতলগুলো কি সামান্তরিক? না, পার্শ্বতলগুলো কিন্তু আয়তক্ষেত্র। দেখো এই দেখো প্রত্যেকটা তল কিন্তু আয়তক্ষেত্র, বুঝছো? সামান্তরিক হইলে তোমার তির্যক হইতো, ওটা আসবে না, চিন্তা করো না। আর দেখো আমাদের অবশ্যই এখানে আহ দুই প্রান্তের মানে দুই প্রান্তের ক্ষেত্রফল অবশ্যই এখানে প্রথমে কি বলা ছিল? সর্বসম বলা ছিল না? তাহলে আমরা তোমার পার্শ্বতল গুলা এই যে দেখো এই পাশের তল আর ওই পাশের তল অবশ্যই কি হবে? সর্বসম হবে। তো তুমি যদি যে কোনো এক পাশের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করো তাহলে তুমি কি এই দুই পাশের মোট ক্ষেত্রফল পাওয়া যাবে না? এই জন্য দেখো তারা কি বলছে, দেখো ভূমির অপোজিট যে তলটা সেটাও কি হবে? সেম হবে। এই জন্য তারা কি বলছে দেখো যে ভূমির ক্ষেত্রফল 2 দ্বারা গুণ করা হয়েছে, বুঝতে পারছো? ভূমির ক্ষেত্রফলে 2 দ্বারা গুণ করা হয়েছে, কারণ ভূমির অপোজিটে যেই তলটা আছে ওটাও তো সমান, একই সর্বসম। সেজন্য কি করা হয়েছে? 2 গুণ ভূমির ক্ষেত্রফল করা হয়েছে। এরপর আরেকটা অংশ হচ্ছে পার্শ্বতল, যতগুলো পার্শ্বতল আছে ওগুলো তুমি ক্ষেত্রফল যোগ করে দিবা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে একটা ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টটা কি? পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের জায়গায় দেখো কি বলছে, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা দেওয়া আছে। এটা কেমন কথা? ঠিক আছে,
এই জিনিসটা আসলে তোমার বোঝার কথা না, আমি জানি যে কিভাবে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কিভাবে এই ভূমির পরিসীমা উচ্চতা হয়, এটা কিন্তু ব্যাখ্যা দেওয়া নেই বইয়ে, ঠিক আছে? এবং জানি না স্যাররা এটা শেখায় কিনা। খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো। এই যে তোমার ভূমি, এই ভূমির যে পরিসীমা, পরিসীমা মানে কি বলতো? এই তিনটা বাহুর যোগফল, বা যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল, ঠিক আছে? তুমি এটা যদি চিন্তা করো তো, এই যে ভূমির ভূমির প্রত্যেকটা বাহুর উপরেই কি প্রিজমের একটা করে তল আছে না? খেয়াল করছো? দেখো তো, এই যে ভূমির এই বাহুর উপরে একটা তল আছে, এই বাহুর উপরে আরেকটা কি তল আছে, এই বাহুর উপরে আরেকটা কি তল আছে না, বলো? বুঝতে পারছো বিষয়টা? এবার তুমি চিন্তা করো তো, এই যে তোমার এই ভূমির যে এই একটা বাহু, এই একটা বাহুই কি তোমার এই তলের একটা দৈর্ঘ্য না? এই তলের একটা কি ডাইমেনশন। এটা হতে পারে দৈর্ঘ্য, হতে পারে প্রস্থ, এটা আমার সমস্যা নেই, এটা ডাইমেনশন, ঠিক না? দৈর্ঘ্য অথবা প্রস্থ, বুঝতে পারছো? দেখো তাহলে ভূমির এই একটা বাহু যদি তোমার এই আয়তক্ষেত্রের একটা ডাইমেনশন হয়, তাহলে আরেকটা ডাইমেনশন গুণ করলে তো তোমার কি হয়ে যায়, এটা ক্ষেত্রফলটা বের হয়ে যায় না? এই ক্ষেত্রফলটা কি বের হয়ে যায়। এবার তুমি চিন্তা করো তো, এই যে আরেকটা ডাইমেনশন, এই ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কি উচ্চতা না? এই ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কি উচ্চতা, বুঝতে পারছো? তো এবার তুমি চিন্তা করো তো, যে এই ভূমি ধরো এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে উচ্চতা এইচ। ভূমি এটা ধরো তোমার বি, আর উচ্চতা কিন্তু সেম সব জায়গায়, ঠিক না? বি ইন্টু কি এইচ হবে। দেখো তাহলে এই এই ক্ষেত্রফলটা কত হবে, এ ইন্টু এইচ। এই ক্ষেত্রফলটা কত হবে নিচেরটা, বি ইন্টু এইচ। এরপর দেখো যে এটা কত হবে, ধরো এটা সি, তাহলে সি ইন্টু এইচ। তাহলে সি ইন্টু কত হলো এইচ হলো না? বুঝতে পারছো? এবার তুমি এইচ কমন নাও, এইচ কমন নিলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। দেখো তো এই যে এ প্লাস বি প্লাস সি অ্যাকচুয়ালি কি এই ভূমির পরিসীমা না? ম্যাজিকটা বুঝতে পারছো? ম্যাজিকটা এইখান থেকে এটা আসছে, যে অ্যাকচুয়ালি ভূমির যে পরিসীমা, পরিসীমার সাথে এই প্রিজমের উচ্চতাটা গুণ করলে কি পাওয়া যায়। কারণ দেখো তোমার প্রিজমের ধরো পার্শ্বতল অনেকগুলো, আর তুমি কি সবগুলো একটা একটা করে যোগ করলে এটা অনেক টাইমের ব্যাপার না? এই জন্য শর্টকাটে কি করব আমরা, ভূমির যে পরিসীমা তার সাথে প্রিজমের উচ্চতা কি করে দিব, গুণ করে দিব, তাইলে আমাদের হয়ে যাবে কি প্রিজমের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। দেখো এই যে ধরো তোমার সি কোনটা, এটা না? এই তুমি সি ধরছো, দেখো তাহলে এই তলটার, এই তলটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার সি, আর প্রস্থ কত, এই যে উচ্চতাটা নাই, সব জায়গায় তো উচ্চতা সেম, দেখো এই যে সব জায়গায় সেম উচ্চতা, বুঝো নাই? এটা এই জন্য তো এটা প্রিজম, আমরা কিন্তু প্রথমে বলেছি যে সমান্তরাল। সমান্তরাল দেখে কিন্তু এখানে প্রত্যেকটা তলের এই যে এই ডাইমেনশনটা সেম, বুঝতে পারছো? প্রত্যেকটা তলের এই যে তোমার ডাইমেনশনটা কি সেম। ক্লিয়ার? খালি এই ভূমির ডাইমেনশনের ডিফারেন্সের কারণেই এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট তল হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে আমরা সরাসরি সূত্রটা কেমনে আসলে বুঝলাম। তাই সূত্রটা আমরা এবার মুখস্থ রাখবো, যে 2 গুণন ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। শেষ। বুঝতে পারছো? গেল। আর যে কোনো একটা শেপের যে কোনো ঘনবস্তুর আয়তন কি হবে, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা হবে। তো তুমি কি করবা, প্রিজমের ভূমির ক্ষেত্রফলের সাথে এটা উচ্চতা গুণ করে দিবা, তাই তুমি প্রিজমের আয়তন পেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাই আমরা এবার একটা এক্সাম্পল দেখি প্রিজমের। দেখো উদাহরণ 2 নাম্বার কি বলছে। 2 নাম্বার বলছে হচ্ছে একটি ত্রিভুজাকার প্রিজমের, দেখছো বলতেছে ত্রিভুজাকার প্রিজম, তাহলে অবশ্যই দেখছো তুমি আমার কি বলছিলাম, যে এই নামকরণটা কার উপর ডিপেন্ড করে, ভূমির উপরে। তার মানে যেহেতু নামটা ত্রিভুজাকার, তাহলে ভূমিটা কি ত্রিভুজ। দেখছো তোমার কিন্তু বলে দিবে না যে ভূমি ত্রিভুজ বলছে, ভূমি ত্রিভুজ বলছে, ভূমি ত্রিভুজ বলছে, বলে নাই। তো এই কথাগুলো দেখছো থিওরি কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? থিওরি পড়া মানে অঙ্কের অনেকখানি হয়ে যায়, এটা অটোমেটিক, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ত্রিভুজাকার প্রিজম, তাহলে ভূমিটা আমার ত্রিভুজ। এবার বলছে দেখো ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য 3 4 5। তাহলে আমরা ওই যে ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে গেছি আর উচ্চতা পেয়ে গেছি, তাই বলছে সমকোণের ক্ষেত্রফল কি হবে, ভূমির 2 গুণন ভূমির ক্ষেত্রফল। এখন দেখো তোমার ত্রিভুজটা কিন্তু বিষমবাহু, তিনটা বাহু কি আলাদা আলাদা। এরকম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেন বের করি আমরা, এস ইন্টু, সরি, এস মাইনাস এ, প্লাস না মাইনাস, মাইনাস আমি ভুলে লিখছি আর কি, এস মাইনাস এ, হ্যাঁ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি রুট ওভার। ঠিক আছে? এটা তোমার ওই যে গণিতের 16.2 অথবা, হ্যাঁ 1 বা 2 আছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। এটা তুমি পারো? আচ্ছা, আমি এটা একটু আরেকবার হ্যাঁ আমি বলি, মনে করো ত্রিভুজের আমরা সবসময় কি করে আসছি, ভূমি গুণ উচ্চতা করে আসছি না, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন তো তুমি উচ্চতা জানো না,
তুমি জাস্ট কি জানো, তিনটা বাহুর দৈর্ঘ্য জানো, ঠিক আছে? তুমি কি জানো, তিনটা বাহুর দৈর্ঘ্য জানো, ঠিক আছে? তখন এই তিনটা বাহু যোগ করলে আমরা কি পাবো, পরিসীমা পাবো। কি পাবো, পরিসীমা পাবো। আর এই সবগুলো ত্রিভুজ বাহুর দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, অর্ধ পরিসীমা পাবো। ওই অর্ধ পরিসীমাকে আমরা কি ধরছি, এস ধরছি, ঠিক আছে? অর্ধ পরিসীমা কি ধরছি আমরা, এস ধরছি। তাহলে অর্ধ পরিসীমা যদি এস হয় আর বাহুগুলো যদি এ বি আর সি হয়, তখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। বুঝতে পারছো? তুমি খালি বাহুগুলোর দৈর্ঘ্য থেকে অর্ধ পরিসীমা বের করবা, বের করে বসাই দিবা, আর বাহুগুলোর দৈর্ঘ্য বসাই দিবা, তাই তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। বুঝতে পারছো? তো দেখো এইভাবে তুমি এই সূত্র দিয়ে কি করতে পারবা, ভূমির ক্ষেত্রফল বের করতে পারবা। আর একটা ভূমির ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই তোমার ওই একটা অংশ শেষ। আর বাকি অংশ কি আছে, পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কি হয় বলতো, ভূমির ক্ষেত্রফল, সরি ভূমির পরিসীমা, হ্যাঁ ভূমির পরিসীমা। সো ভূমির পরিসীমা কি দেওয়াই তো আছে, a প্লাস বি প্লাস সি, উচ্চতা দেওয়া আছে, গুণ করে দিলেই তোমার পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের হয়ে যাবে। সো দুটো যোগ করলেই সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে? আর আয়তন তো সোজা একই, ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু হচ্ছে এটা, এই যে তোমার উচ্চতা, এটা হবে কি, মানে প্রিজমের আয়তন। ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল তোমার প্রিজম। এবার আমরা চলে যাব হচ্ছে পিরামিড। পিরামিড কি জিনিস? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু থেমে যাই, আজানটা শেষ হলে আবার শুরু করি, ঠিক আছে?